গতকাল তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার ব্লক কমিটি এবং শহর কমিটির নাম ঘোষণা হওয়ার পর আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পাঁশকুড়া সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র স্ত্রী সুমনা মহাপাত্র। তিনি কি বললেন এই বিষয়ে শুনে নেব বিস্তারিত। গত 24 সালের আগস্ট মাস থেকে আমি রেজিগনেশন দিয়েছি। একটা ওনাদের মানে রাজ্যের অনুমোদন সাপেক্ষে, একটা উইদাউট অনুমোদন সাপেক্ষে, দুটো দিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যিনি তমলুক সাংগঠনিকের সভাপতি আমার সুজিত ভাই আছেন, এবং যিনি এসছেন তাদের অভিনন্দন জানিয়ে বলি সমীরউদ্দিন ভাই। তার আগে যারা ছিলেন নেতৃত্ব জেলার, তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশন দেওয়ার জন্য আমি কতটা নিরুপায় এবং আমার কতটা কষ্ট। সেটা আমার একান্তই ব্যক্তিগত কারণ। যিনি আসছেন মোস্ট ওয়েলকাম, যিনি এলেন মানে আমার সমীরউদ্দিন ভাই, এবং যারা বর্তমান নেতৃত্বে আসছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা ঈশ্বরের আশীর্বাদে আপনারা এমনভাবে নিজেদেরকে রোদে তপ্ত হওয়া সোনার মতো নিজেদেরকে তৈরি করেন, পুরো তামাটে করে ফেলেন সোনা হলেও। এবং আপনারা জানেন অবশ্যই, খুব যদি রোদে পোড়া সোনা হয় সেটা কিন্তু বাজারে বিক্রির ক্ষেত্রেও একটা মানে অমূল্য জায়গায় পৌঁছে যায়। তো তারা যেন সেই জায়গায় পৌঁছন। এবং জেলা রাজনীতিতে কোথাও কি মহাপাত্র জামানা শেষ হতে চললো বলে মনে করছেন? দেখুন, একটা কথা বলি, রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয়, রাজনীতি মানে কর্মী হয়েও থাকা যায়। তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই। এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি, তবুও সৌমেনবাবুর কথাটা আমার বলা উচিত না, তবুও বলবো যে উনিও সাধারণ কর্মী হিসেবেই থাকতে চান অনেক আগে থেকেই। এই পরিবর্তন কি খুব দরকার ছিল? অবশ্যই দল, রাজ্য তারা যেটা ভালো বুঝেছেন, আসছে 26 সালে ভোট, কি করতে হবে না হবে সেটা তো ওনারাই বেশি ভালো বুঝবেন, আমি তো অতটা অভিজ্ঞ নই। আর আমি মনে করব আমি যে রিলিফটা 24 সালের আগস্ট থেকে চেয়েছিলাম, ওই যে বারবার বলছি, সুজিত ভাই সমীরউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ওনারা আমাকে সেই রিলিফটা দিয়েছেন এবং রাজ্যকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি লিখেও ছিলাম যে আমি অযোগ্য, কারণ লোকসভায় আমি আমার নিজের ওয়ার্ডেই 13টা ভোট মাইনাস করেছিলাম। সেই কারণেই প্রথম দরখাস্ত আমার ছিল ওইটার উপরে। আর বর্তমানে এই যে জাহির আব্বাস খানকে নিয়ে যে কথা চারিদিকে বলা হচ্ছে, তাতে আমাদের কিছু যায় আসে না। একটা কথা আছে, হাতি চালে বাজার, কুত্তা ভুকে হাজার। তা সে কারণে আমরা তো জানি আমরা কি করেছি। এবং 2016 সাল থেকে সেদিনও স্যার বক্তব্যে বলেছিলেন, যারা ওই হসপিটালটা পরিচালন সমিতিতে ছিলেন তাদের কি এগুলো নজরে আসেনি, না তারা নজরে রেখেও চুপ করেছিলেন? এইটা আমার কাছে দলের কাছে জিজ্ঞাসা, কেন তখন আমাদের দলেরই পরিচালন সমিতি ছিলেন। এবং 2016 সালে ও তখন ডাক্তারি পড়ছে, ইন্টার্ন ছিল 1 বছর, আর হাউস স্টাফশিপ করেছে ট্রমা কেয়ার থেকে, পিজিরই একটা অংশ, যেটা গুরুত্বপূর্ণ অংশ, সেখান থেকে 2 বছর করেছে। এবং ও জিডিএমও হয়ে আসে 2020 সালে, ডক্টর বোধিসত্ত্ব আসে, তারপরে ও এতে বিএমওইচ হয়। ওখানে বোধহয় 1 বছরও করেছে বোধহয়, খুব সম্ভব, যদিও ঠিক মনে করতে পারছি না।
তারপরে ওখানে আসে। কিন্তু যারা এই প্রপাগান্ডা করছেন তাদের কাছে আমার একটাই বক্তব্য, তারা ডাক্তার হয়েছেন, ডক্টর পবিত্রবাবু, তারা ডাক্তার হয়েছেন ঠিকই, কিন্তু কোন হসপিটাল বা কোন স্বাস্থ্যের ব্যাপারটা কিসের অধীনে, কাদের অধীনে? হসপিটালের অল ইন অল কিন্তু সুপার, এবং বিএমওইচ মাত্র দুটি যে স্বাস্থ্যকেন্দ্র, একটা পাতন্দা, একটা হচ্ছে আপনার পূর্ব ইটারা, এই দুটোর অধীনে। তো যিনি এটা বলছেন, দেখুন, হাই হ্যালো আমরা সবাই করি, হাই হ্যালো, আর যদি আমার বিরোধী দলেরও কেউ থাকেন একটা, তার সঙ্গে আমি করতেই পারি। আর যেখানে কাজ করব সেখানে স্টাফদেরকে নিয়ে আমাকে চলতে হবে, সোজা কথা। তিনি একজন বোধিসত্ত্ব, একটা প্লেন জিডিএমও ছিল, প্লেন, তার উপরে সুপার ছিলেন, তার উপরে রোগী কল্যাণ সমিতি ছিলেন। তাহলে তারা কি করে 2016 সাল থেকে চুপ হয়েছিলেন? অবশ্য আমি তো যখন রেজিগনেশন দিই 2024 অগাস্টে, তখন তো আমি জানি না যে এসব হবে বলে। তবে আমার যেন সম্ভব মনে হয়েছিল আমাদেরকে কেউ, এই পরিবারটাকে কেউ ভয় পাচ্ছে। আর দ্বিতীয় কথা, আমরা তো কোনো তোলাবাজি নোংরামি করতেও পারবো না, কোনোভাবে টাকা তুলতেও পারবো না। সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করে। বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি, কিন্তু তার মানে দুটো বাজে কথা বলবো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি। সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ, তারা হয়তো সেইভাবে, সেই পারিবারিক ঘরানায় ছোট থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছে। রাজ্য দল যেটা ভেবেছে নিশ্চয়ই কাজে লাগবে, কারণ আমি তো অলরেডি নিজে অযোগ্য প্রমাণিত হয়েছে, এবং সেই কথাটা আমি বারবার সুজিত ভাইয়ের আগে যারা ছিলেন তাদের বোঝাতে পারিনি। সুজিত ভাই আসার পরই, এবং তাকে আমি বলেছিলাম যে আমাকে দয়া করে তুমি এ পদ থেকে সরিয়ে নাও। তো সুজিত ভাইও দেখছি তখন বলছেন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। তারপরে আমি বাধ্য হয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিজেকে অযোগ্য বলছেন, অথচ প্রতিটি নির্বাচনে, এর আগে যে নির্বাচন গেল 2024 লোকসভা এবং তার আগে যে বিধানসভা, পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মধ্যে পাঁশকুড়া শহরই একমাত্র লিড দিয়েছে, যার ফলে কিন্তু তৃণমূল এখানে জয়মুখ দেখেছে। বা এই যে লাস্ট ইলেকশনটা গেল, সেখানে তৃণমূলের যে বিজেপি থেকে পিছিয়ে থাকার ব্যবধানটা কিন্তু ঘুচিয়েছে পাঁশকুড়া পুরো এলাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ড হয়তো কিছু বিজেপি পেয়েছে, কিন্তু সেই জায়গাতে আপনার কি মনে হয় সত্যি এখানে সংগঠন অযোগ্য হয়ে পড়েছে, বা আপনি নিজেকে অযোগ্য বলছেন? কারণ এখানে তো জয়ের ফারাকটা গড়ে দেয় পুরো সবাই। সেটা ঠিকই বলছেন। দেখুন, ওই যে আপনি বললেন একটু আগে যে তৃণমূলের একাংশ ভাবছে বিজেপির সঙ্গে আমার যোগ, আমাদের যোগ। তো আমার যেন মনে হচ্ছে এই যে 7টা ওয়ার্ডে একটু একটু করে কম আছে, কিছু ক্ষেত্রে একটু একটু, কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যবধান। তা সেক্ষেত্রে হয়তো ভাবছি আমি ঠিক মতো নেই, হয়তো এই কমতিটা বিধানসভার 2026 ইলেকশনে যদি বড় আকার ধারণ করে, বা আমি যেন মনে করছি 2021 তো আমি এসেছিলাম, তো যখন ফিরোজা বিবি যেতেন তখন কিন্তু ব্যবধানটা অনেক বেশি আসছে, তা ছিল ব্যবধানটা, তা সে কারণে একটু কমে গেল লোকসভায়। আর দ্বিতীয় কথা, আমি যে আমি বা আমার হাজব্যান্ড যে শোভনবাবু, যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে, এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি, আমরা ঠিক পারছি না। দলের একাংশের বিরুদ্ধে আপনি এর আগেও বারবার মুখ খুলেছিলেন যে দলেরই একাংশ আপনার পরিবারকে কুৎসা করছে, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। এখন দেখুন, সেটা আপনি ঠিকই বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, বারবার বলেছি, হয়তো এতেও তাদের কোনো রাজনৈতিক ফায়দা তারা 2026 পাবেন বলে হয়তো চুপ করে আছে।